তো আমরা হচ্ছে নতুন একটা সাবজেক্ট শুরু করব। এটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এর সংক্ষেপে ডিবিএমএস ও বলা হয়। ঠিক আছে? ডেটার থেকে ডি, বেজের থেকে বি, এম থেকে ম্যানেজমেন্ট থেকে এম, আর সিস্টেম থেকে এস। ডিবিএমএস। ঠিক আছে? তো সাবজেক্ট কোড এইটা। আর সূচিপত্রেতে গেলে আমরা দেখতে পাবো এখানে টোটাল 7টা চ্যাপ্টার আছে এখানে। স্যার এটা কি পুরাটাই রিটেন? পুরোটা রিটেন বলতে? এটাতে তো আর কোনো প্রোগ্রামিং নাই এই জন্য। ও আচ্ছা। প্রোগ্রামিং নাই, কিন্তু ওই যে আমরা যেমন হচ্ছে গিয়ে ফ্লো চার্ট করছিলাম না, মনে আছে? চিত্রভিত্তিক জি স্যার, জি স্যার। ওই টাইপের কিছু হচ্ছে গিয়ে, মানে আপনার সৃজনশীল টাইপের বলা যায়। আপনার একটা প্রবলেম দেবে, ওইটা থেকে একটা হচ্ছে গিয়ে ওইটাকে ইআরডি বলে। ঠিক আছে? ওটা আমরা 3 নাম্বার অধ্যায়তে করব। ওইটা একটা দিন লাগবে বুঝতে, হচ্ছে গিয়ে ওই ইআরডি ডায়াগ্রাম তুলনামূলক ইম্পর্টেন্ট অন্যান্য চ্যাপ্টার থেকে। কিন্তু প্রথম 3 অধ্যায় আমরা যেটা দেখব, এর মধ্যে মানে প্রথম 2 অধ্যায় এটা পুরোপুরি থিওরি। ঠিক আছে? আর 3 নাম্বার অধ্যায় যেটা ডাটা মডেল, এখান থেকে আমরা ইআরডি করব। এটা নর্মালি বোঝার কিছু আছে, যেমন ফ্লো চার্টে আমরা কিছু চিহ্ন দেখছিলাম না, যেমন হচ্ছে কি ডায়মন্ড শেপ, তারপরে আয়তাকার, এরকম আরো কিছু চিহ্ন ছিল। কোনটা কোন চিহ্ন দিয়ে কি কাজ করে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করি। ঠিক আছে? তো ডাটাবেস সিস্টেমের ধারণা প্রথম অধ্যায়। তো আমরা কি কেউ জানি ডাটা কি, ইনফরমেশন কি? কেউ কি বলতে পারবেন যা জানেন? এই যে এমডি সজীব আলী, আপনি তো জানেন মনে হয়, বলেন দেখি শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাইরে নাকি বাসাতে আছেন? রুমে আছি। তো আমি বলতেছি ডেটা স্যার, ডেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম অংশ। ডেটা হচ্ছে সুবিন্যস্ত থাকে না, এলোমেলো থাকে বা শ্রেণীবদ্ধ বা শ্রেণীবিন্যাস করা থাকে না। ডেটাগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শ্রেণীবিন্যাস বা আহ, সাজানোর পরে যে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে তথ্য। অর্থাৎ ডেটা হচ্ছে পূর্ণাঙ্গ তথ্য নয়, আর ইনফরমেশন বা তথ্য হচ্ছে পূর্ণাঙ্গ তথ্য। বাহ, আপনি তো খুব ভালোভাবে বলছেন। তো যাই হোক, আমি একটু বলি। সেটা হচ্ছে গিয়ে ডেটা হচ্ছে গিয়ে সাজানো ও অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনা, এটা হচ্ছে ডেটা। ঠিক আছে? যেমন হচ্ছে কি, ধরেন একটা জায়গা লেখা আছে 17, 4.5, 18, ফিমেল, আরো কিছু ইনফরমেশন, মানে কিছু এরকম কিছু আছে। তো এটা দেখে তো আপনি কোনো কিছু ডিসিশনে পৌঁছাইতে পারবেন না, অর্থাৎ মিনিংফুল ফ্যাক্ট না। ঠিক আছে? তো এইগুলাকে ডেটা ডেটা বলে। যেমন হচ্ছে সাপোজ আমরা নর্মালি যে ওয়েদার, মানে ফোনের যে ওয়েদার অ্যাপ আমাদের সাজেশন করে যে আগামী 7 দিনের আবহাওয়া কেমন, আগামীকালকে বৃষ্টি হবে কিনা। তো এই যে ফ্যাক্টগুলা, এটা মানে এটা ডেটার কালেকশন করা। ঠিক আছে? ডেটাকে কিভাবে কালেকশন করে, সাপোজ ও গত 1 বছর বলেন বা 1 মাস বলেন, যাই হোক, এরকম ইসের ডেটাগুলো কালেকশন করে। যেমন হচ্ছে ধরেন আজকের যে ডেট, এটা হচ্ছে সকালবেলা তাপমাত্রা কত ছিল, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট ও দেখা গেল কলাম সিস্টেমে আপনার হচ্ছে গিয়ে ডেটাটা, মানে সকালবেলা তাপমাত্রা কত ছিল, বৃষ্টি হয়েছে কিনা, আর্দ্রতা কত ছিল, এরকম অনেক তথ্যগুলো কালেক্ট করে। পরে ও হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদম আছে যেগুলো ব্যবহার করে একটা ডিসিশনে পৌঁছায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু, আর্দ্রতা হওয়ার সম্ভাবনা কতটুকু। অর্থাৎ আপনার হচ্ছে ডেটাগুলোকে প্রসেস করে একটা, যখন ডিসিশনে পৌঁছায়, তখন হচ্ছে সেটাকে ইনফরমেশন বলে। অর্থাৎ সাজানো ও অর্থবোধক উপাত্তকে ইনফরমেশন বলে। ঠিক আছে? অর্থাৎ ওয়ান কাইন্ড অফ প্রসেস ডাটা। তো আমরা নর্মালি কি বুঝতে পারলাম যে ডেটা আর ইনফরমেশন জিনিসটা কি?
আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, এটা তো বুঝতে পারছি। এটা তো আচ্ছা, আচ্ছা। আমাদের প্রথম সময়টাও ছিল। তো আমরা হচ্ছে গিয়ে এখন ডেটাবেজ নিয়ে কথা বলবো। তাহলে ডেটাবেজ কি? তো এই যে বেজ, ডেটা তো জানলাম যে জিনিসটা কি। তো বেজ এটা কি? নরমালি আমরা যেমন হচ্ছে গিয়ে আর্মি বেজ বলে, তারপরে আপনার এয়ারফোর্স বেজ বলে, অর্থাৎ ঘাঁটি। অর্থাৎ ওখানে যেখানে আর্মি বেজ সেখানে প্রচুর আর্মি থাকবে, বা যেখানে এয়ারফোর্স বেজ টাইপের সেখানে অনেক ফাইটিং জেট বলেন বা ওদের বিভিন্ন অনেক সৈন্য থাকবে। তো নর্মালি হচ্ছে কি ডেটা বেজ যেটা হচ্ছে ডেটা প্লাস বেজ, অর্থাৎ দুইটার কম্বিনেশনে ডেটাবেজ, অর্থাৎ উপাত্ত এবং ঘাঁটি, অর্থাৎ আপনার হচ্ছে উপাত্তের সমাবেশ যেটা, সেটা হচ্ছে গিয়ে ডেটাবেজ। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? সেটা হচ্ছে গিয়ে আপনার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সফটওয়্যার যার সাহায্যে আমরা ডেটাবেজ তৈরি করতে পারি, ডেটাবেজের ডেটা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি, সার্চ করতে পারি, এই কাজ অপারেশন যেগুলো যে সফটওয়্যার দিয়ে করি ওটা হচ্ছে কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্টের, অর্থাৎ ডেটা ইনফরমেশন তো আমরা জানি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে এটা সংজ্ঞা পড়তে হবে। এরপরে হচ্ছে কি এর বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এর বৈশিষ্ট্য যেটা আছে এগুলো আমাদের মোটামুটি দেখতে হয়। এখন ডেটাবেজের একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা আমরা হচ্ছে শর্ট ফর্মে হচ্ছে অ্যাসিড প্রপার্টি বলি, ঠিক আছে? ACID, অ্যাসিড। এ ফর হচ্ছে গিয়ে অটোমিসিটি, সি ফর হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি, আই ফর হচ্ছে আইসোলেশন, আর হচ্ছে ডি ফর হচ্ছে গিয়ে ডিউরেবিলিটি, ঠিক আছে? তো বইতে এখানে যে কয়টা আছে এগুলো পড়বেন। তো আমি একটু বলি অটোমেসিটি কি যেটা, সেটা হচ্ছে কি সাপোজ আমরা একটা ট্রানজ্যাকশন করলাম ব্যাংকের ক্ষেত্রে, চিন্তা করেন আমাদের যে ব্যাংকিং সেক্টর বলেন বা আদার্স যত সেক্টরগুলো আমরা অনলাইন ভিত্তিক দেখি, সব কিছুরই তো একটা ডেটাবেজ আছে, তাই না? তো যেমন ওই যে পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশ করে তখন আমরা দেখবেন শুরুর দিকে ওই যে 10টা 11টার দিকে ফার্স্ট যখন রেজাল্ট দেয় তখন আমরা হচ্ছে ওয়েবসাইটে ঢুকলে ওই দেখা গেল একটা ইরোর দেখাচ্ছে না, তো ওইটা ওই যে অনেকে বলে সার্ভার ডাউন হয়েছে। তো নর্মালি এই যে স্টুডেন্টের টোটাল তথ্য এটা একটা ডেটাবেজে হচ্ছে সেভ করা থাকে, যে এই নাম্বারের হচ্ছে কি স্টুডেন্ট কি রেজাল্ট করছে, অর্থাৎ আমরা যা দেখি বাবার নাম, মায়ের নাম, তারপরে জন্ম তারিখ, গ্রেড, কোন সাবজেক্টে কত পাইছে, সবই ডেটাবেজে আর কি থাকে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে একটা উদাহরণ দিই যে অটোমেসিটি কিভাবে কাজ করে। সাপোজ হচ্ছে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট থেকে টাকা তুললাম, ঠিক আছে? টাকা তুললাম, ধরেন বিকাশের ইসের কথাই বলি, বিকাশ থেকে আমি হচ্ছে বিকাশ অ্যাপ থেকে আরেকটা অ্যাকাউন্টে আমি টাকা সেন্ড করলাম, কোনো একটা কারণে ধরেন টাকা গেল না, বা ওই যে মাঝে মাঝে দেখেন না যে রিসার্চ করছেন, রিসার্চ করার পরে পুরো মেসেজ দেখায় যে সাকসেসফুল হয়েছে, পরে আবার দেখায় যে সরি দিয়ে বলে যে এটা যায় নাই আর কি। অর্থাৎ আমি হচ্ছে একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো এবং অন্য আরেকটা অ্যাকাউন্টে যখন টাকা পাবে, অর্থাৎ অপারেশন যখন কমপ্লিট হবে তখনই এটা লেনদেন সম্পূর্ণ হবে, কিন্তু দেখা গেল আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা গেল না, এই অবস্থাতে আপনার হচ্ছে লেনদেন সম্পূর্ণ হবে না, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, ও যে বৈশিষ্ট্য, এটা অটোমেসিটি এটা হচ্ছে কন্ট্রোল করে। এবার হচ্ছে কি কনসিস্টেন্সি, এটা কি করে আপনার হচ্ছে কি ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে ডেটাবেজের সঙ্গতি বজায় রাখে। তো যেমন হচ্ছে কি আমি একটা অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্ট থেকে 2000 টাকা আরেকটা অ্যাকাউন্টে দিলাম, আমি 2000 টাকা দিলে পারে তার অ্যাকাউন্টে 2000 টাকাই পৌঁছাবে, কম বা বেশি না, ঠিক আছে? অর্থাৎ আমি 2000 টাকা যখন পাঠাবো, 5000, ধরেন আমার অ্যাকাউন্টে 5000 টাকা আছে, 5000 টাকা থেকে 2000 টাকা পাঠালাম, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হবে, হয়ে 3000 হবে, এবং অন্য যার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি ওর অ্যাকাউন্টে হচ্ছে 2000 টাকা যোগ হবে। তো এই যে ব্যাপারটা আর কি। এরপরে হচ্ছে আইসোলেশন, এটা হচ্ছে বিচ্ছিন্নতা, অর্থাৎ একাধিক ট্রানজ্যাকশন একসাথে চললেও একে অপরকে প্রভাবিত করবে না, এরকম একটা ব্যাপার। যেমন আমি 5 জনকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইতে পারি, তো 5টা অ্যাকাউন্টে টাকার পরিমাণ যে পরিমাণ দিব ওই পরিমাণই যাবে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে গিয়ে আইসোলেশন।
আর একটা যেটা বাকি থাকে সেটা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি হচ্ছে কি স্থায়িত্ব। তো আমার যে অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিছি, অর্থাৎ আমি এই যে বললাম 5,000 টাকা থেকে 2,000 টাকা পাঠিয়ে দিছি, আমার অ্যাকাউন্টে হবে হচ্ছে 3,000, এটা আর চেঞ্জ হবে না পরবর্তী লেনদেন পর্যন্ত, এবং যার অ্যাকাউন্টে টাকা গেল এটা হচ্ছে কি আর চেঞ্জ হবে না যত সময় পর্যন্ত না সে টাকা উত্তোলন করে বা অন্য কোথাও পাঠায়, অর্থাৎ লেনদেন সফল হবে। তো এই যে ব্যাপারগুলো এর সাথে আরও কিছু আছে, ডাটা রিডান্ডেন্সি এটা আছে, এগুলা কি এগুলো সংজ্ঞা পড়তে হবে, ঠিক আছে। এই ডাটা রিডান্ডেন্সি এটা হচ্ছে কি একই বা একাধিক জাতীয় ডাটা বিভিন্ন স্থানে অবস্থান করলে তাকে ডাটা রিডান্ডেন্সি বলে, ঠিক আছে। তারপর অটোমেসিটি এটা তো বললাম। এই যে এখান থেকে এই যে নিরাপত্তা প্রদান করা, অর্থাৎ আমার এই যে ব্যাংক অ্যাকাউন্টের যে পুরো হিসাবটা এটা একটা ডেটাবেজে সেভ আছে। তো সাপোজ আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে, কোনোভাবে দেখা গেল যে হ্যাকিং হলো বা কেউ টাকা তার নিজের মনে করে নিয়ে চলে গেল, তো এটা যেন না হয় এই জন্যে সিকিউরিটি তো অবশ্যই থাকা উচিত যে আমার অ্যাকাউন্ট থেকে কেউ যেন টাকা না নিতে পারে। তো এর সিকিউরিটি প্রদান করা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো এই টাইপের ইজি কয়েকটা আছে। তো এই কোশ্চেনগুলার মানে চেষ্টা করবেন যদি 2 মার্কের হয় তাহলে মিনিমাম 3 থেকে 4টা আপনার হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য লিখতে, আর যদি 5 মার্কের হয় তাহলে পরে অ্যারাউন্ড 7-8টা দিবেন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দিয়ে সাথে কয়েকটা লাইন দিবেন। আপনাদের এই পরীক্ষায় মোটামুটি সময় পাওয়া যায় তো। আচ্ছা, এই যে ডাটাবেজ ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা এগুলো হচ্ছে পড়তে হবে, কি কি সুবিধা আছে কি কি অসুবিধা, এগুলো থিওরি কোশ্চেন, আপনারা জাস্ট বাসায় পড়ে নেবেন। এই যে এগুলাই জাস্ট সংজ্ঞাগুলো হচ্ছে গিয়ে মুখস্থ টাইপের করতে হয়, তো এগুলো একটু দেখে নিতে হবে। সংজ্ঞা এখানে জাস্ট আছে, দেখেন যে এই পর্যন্ত। আচ্ছা, এই যে ডাটাবেজের ইনফরমেশন সর্বদা পরিবর্তনশীল, এটা মানে কি, এই যে আমি ব্যাংক যেটার উদাহরণ দিলাম সেটা হচ্ছে কি আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা আমি যে সেন্ড করলাম, অর্থাৎ অ্যাকাউন্টে ছিল 5,000, দিলাম হচ্ছে গিয়ে 2,000, তাহলে থাকবে হচ্ছে 3,000। এই যে পুরো ব্যাপারটা সিস্টেমটা হচ্ছে গিয়ে আপডেট হচ্ছে না, রেগুলার আপডেট হচ্ছে। আপনি আরও কাজ করেন, যদি অ্যাকাউন্টে টাকা যোগ হয় তাহলে পরে আপডেট হয়ে আপনার হচ্ছে প্লাসে আসবে, আর যদি সেন্ড করেন অন্য কাউকে দিয়ে দেন বা তার টাকা তুলুন ওটা হচ্ছে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ রেগুলার আপডেট যেটা, অর্থাৎ পরিবর্তনশীল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে ডাটা স্কিমা যেটা, এটা কাকে বলে, ঠিক আছে। তো ডাটা স্কিমা হচ্ছে কি ডাটাবেজের গঠন, অর্থাৎ আপনার হচ্ছে কি ডাটাবেজে তো নর্মালি আমরা টেবিল নিয়ে কাজ করি, অর্থাৎ টেবিল কীভাবে হবে, তারপরে ক্ষেত্র সম্পর্ক সীমাবদ্ধতা, এই ডিটেলস হচ্ছে কি এই স্কিমা দিয়ে হচ্ছে প্রকাশ করে। ডাটা টাইপ সম্পর্কে তো মোটামুটি আমরা সবাই জানি, একটু দেখে নেবেন এমনি পারবেন এগুলা। এই অধ্যায়গুলো থিওরি টাইপের, হ্যাঁ, তো কয়েকটা সংজ্ঞা পড়লে আর এই অধ্যায়ের আসলে কিছু থাকে না।
সবই হচ্ছে থিওরি রিলেটেড, এখানে মোটামুটি বোঝার খুব বেশি নাই। আচ্ছা, উপরে তো এগুলা একই টাইপের কোশ্চিন, সুবিধা অসুবিধা আর হচ্ছে কি উদ্দেশ্য বলে, জাস্ট এই এক দুইটা কোশ্চিন পড়লে ম্যাক্সিমামই হয়ে যায়। তো এগুলো একটু বাসায় কষ্ট করে পড়বেন। আর হচ্ছে গিয়ে আহ, এই সাবজেক্টটা সম্ভবত 3টা ক্লাসে শেষ হয়ে যাবে, তো সর্বোচ্চ 4টা, 3টার মধ্যে শেষ করার ট্রাই করব। তো আজকে একটা, আগামীকাল, আগামী দিনে যেটা বুধবারে, সেটা হচ্ছে গিয়ে আপনার 3 নাম্বার অধ্যায়ের যেটা ইআরডির কথা বললাম ওইটা ডিটেলসে আর কি শেষ করব। আচ্ছা, 2 নম্বর অধ্যায় যেটা হচ্ছে ডেটাবেজের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার ও অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে ধারণা। এই অধ্যায়ে মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই যে অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, ঠিক আছে, ম্যানেজারের কাজ কি, কি কাজ করে এরা। আর আছে হচ্ছে গিয়ে, আচ্ছা আসি আমরা। তো এখানে হচ্ছে গিয়ে ডেটাবেজ আমরা যে হচ্ছে কি ই করব, অর্থাৎ একটা ডেটাবেজ তৈরি করব, সেই টেবিল সে কি ডেটাবেজে কি কি থাকবে, কিভাবে কাজ করবে। তারপরে মূলত ডেটাবেজে তো আমরা যে ডেটাবেজ নিয়ে কাজ করতেছি এটা মূলত হচ্ছে টেবিল থাকে। টেবিল কেমন, যে সাপোজ হচ্ছে গিয়ে একটা প্রতিষ্ঠান, ধরেন একটা হাই স্কুলের বা প্রাইমারি স্কুলের কথা চিন্তা করেন। ধরেন প্রাইমারি স্কুলে টোটাল হচ্ছে গিয়ে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত তো প্রাইমারি স্কুল চলে। তো এই যে 5টা শ্রেণীতে প্রত্যেকটা শ্রেণীতে ধরেন ক্লাস 1-এ কতজন স্টুডেন্ট আছে এটার একটা ধারণা পাওয়া যায় টেবিলে, সিরিয়াল ওয়াইজ থাকে, ঠিক আছে, বা রোল নাম্বার থাকে, তারপর নাম, ঠিকানা, তারপরে হচ্ছে গিয়ে আহ, ওই যে রেজাল্ট যেটা থাকে, তারপরে হচ্ছে আরো আদার্স রক্তের গ্রুপ থাকতে পারে। এই এটা হচ্ছে ক্লাস 1-এর গেল। ক্লাস 2-এর আবার সেম জিনিসই থাকবে, যে ক্লাস 2-এর স্টুডেন্ট হচ্ছে গিয়ে এদের নাম, ঠিকানা, বাবার নাম, এই টাইপের, মানে অর্থাৎ আমাদের পুরো তথ্য একটা স্টুডেন্টের তথ্য থাকবে, এবং ওই ক্লাসের পুরো স্টুডেন্টের তথ্য থাকবে, এবং সর্বোপরি পুরো স্কুলটার যতগুলা স্টুডেন্ট আছে সবগুলার হচ্ছে গিয়ে আপনার একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। তাহলে মানে ওভারঅল আমি বোঝাতে চাচ্ছি, একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অনেকগুলো আপনার হচ্ছে টেবিল থাকবে, যেমন ক্লাস 1-এর থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত এই 5টা টেবিল থাকবে, আবার টিচারদের জন্য একটা টেবিল থাকবে, অর্থাৎ টিচারদের হচ্ছে ইনফরমেশন থাকবে, এই টোটাল যে ব্যাপারটা আর কি, ঠিক আছে। তো এখন এই যে ডেটাবেজের যেই টেবিলের মানে কোনটার পরে কোনটা আসবে, কোনটা কিভাবে কাজ করবে, পুরো ব্যাপারটা তো ডিজাইনের দরকার, বা আগে থেকে একটা ধারণা দরকার, তাই না? তো মেইনলি হচ্ছে গিয়ে ডেটাবেজ ম্যানেজার একটা টপিক আসে, সেটা হচ্ছে এখানে দেখেন লেখা আছে ডেটাবেজ ম্যানেজার হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা প্রোগ্রাম, ঠিক আছে। আর একটা কি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা কি, সেটা হচ্ছে গিয়ে এটা একজন ব্যক্তি যিনি ডেটাবেজ স্কিম ডিজাইন করেন, অর্থাৎ যেটা বলতেছিলাম যে ডেটাবেস কিভাবে কাজ করবে, কোনটা মানে অর্থাৎ আমি হচ্ছে গিয়ে কি বলে, মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যিনি, উনি ডেটাবেস সম্পর্কে ওনার মানে ধারণা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু আমি যে ব্যবহারকারী, আমি ডেটাবেস সম্পর্কে আমার কোনো ধারণা থাকার দরকার নাই। আমি জাস্ট আমার একটা ফর্ম দিবে, ফর্ম দিয়ে আমি ওখানে রোল নাম্বার এবং ক্লাস যদি চাপ দিই তাহলে পরে একটা স্টুডেন্টের ডিটেলস চলে আসতে পারে, ঠিক আছে। আর এই অ্যাডমিনিস্ট্রেটর কাজ কি হবে, যে এই যে আমি হচ্ছে স্টুডেন্টের রোল দিলাম আর ক্লাস দিলাম, দেওয়ার পরে আমার পুরো ইনফরমেশনগুলো আসবে, এইটা হচ্ছে গিয়ে ওই ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যিনি বা ডিজাইনার যিনি, উনি হচ্ছে কি সিলেক্ট আগে থেকে উনি এরকম করে রাখবে, ঠিক আছে। তো এটুকু কি বুঝতে পারলেন কি বললাম?
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পারছি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। কে কে আছেন? উজ্জ্বল 17 নম্বর, 17 তো? 17 উজ্জ্বল। আচ্ছা, তারপরে 14 স্যার। স্যার সালাম 2 মাহমুদ। নাম্বার 2 নম্বর। তারপরে সজীব আলী ইসলাম, 13 ফয়সাল 13 ফয়সাল আহমেদ। তারপর মোক্তা 11 নম্বর স্যার, আলহামদুলিল্লাহ। মোক্তা খাতুন ছিলেন না? টোটাল কয়জন? 2, 4, 6, 7, স্যার 8 নম্বর। 8। হ্যাঁ, হয়ে গেছে। আর কেউ কি বাদ পড়লেন? আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে এই যে কথাগুলো বললাম যে আমরা একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে গিয়ে উনি করে দেবে যে কোনটা কিভাবে কাজ করবে, কি হবে, টেবিল কিভাবে ক্রিয়েট করতে হবে, এই যে জিনিসগুলো, এটা তো মানে নর্মালি আমরা যেমন হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং দেখছি, অর্থাৎ প্রোগ্রাম করতেছি কম্পিউটারকে, অর্থাৎ কম্পিউটার তো যেটা আগে বলছিলাম যে শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না। তো এই ক্ষেত্রে কম্পিউটারকে বোঝানোর জন্য হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য কম্পাইলারে আমরা হচ্ছে গিয়ে জাস্ট কোড করতাম, ও হচ্ছে শূন্য একে নিয়ে যেত, আবার শূন্য এককে আমাদের যে রেজাল্টে সেটা আবার কনভার্ট করে দিত। তো এখন এই যে ডেটাবেজ আমরা হচ্ছে গিয়ে তৈরি করব, এবং তৈরি করার জন্যও তো কিছু ল্যাঙ্গুয়েজ দরকার বা কিছু একটা দরকার, যেটা দিয়ে আমরা যেমন একটা টেবিল ক্রিয়েট করব বা একটা ডেটাবেস তৈরি করব, তার জন্য তো আমার ল্যাঙ্গুয়েজ দরকার, তাই না? তো সেখানে তো বলতেছে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস সিস্টেমের স্কিমা ডেফিনেশন, তারপর কুয়েরি অপারেশন, তারপর ডেটা মডিফিকেশন ইত্যাদি কাজ করা হয়, সেগুলোকে হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে গিয়ে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে ডিডিএল আর একটা হচ্ছে কি ডিএমএল। ডিডিএল এর ফুল ফর্ম হচ্ছে কি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিডিএল যেটা অর্থাৎ ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা কি? এটা হচ্ছে কি আপনার ডেটাবেজের মূল কাঠামো, অর্থাৎ ডেটাবেজ স্কিমাকে বর্ণনা বা ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এটা কেমন? এটা হচ্ছে গিয়ে ডেটাবেজের এই যে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন বা একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এই ডিডিএল ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এটা পরে আমরা দেখতেছি। তো এই ডিডিএল ব্যবহার করে কি কি করা যায় এটা আমরা মোটামুটি দেখতেছি। তারপর এই যে ড্রপ স্টেটমেন্ট দেখতেছেন, এটা হচ্ছে কোনো একটা ডেটাবেজের টেবিলকে বা একটা ডেটাবেসকে ডিলিট করার জন্য এই ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? আবার অল্টার যেটা, এটা হচ্ছে কি আপনার তথ্য পরিবর্তনের জন্য অল্টার ব্যবহার করে, এরকম আর কি। আরো রিনেম তো বুঝতে পারতেছেন যে আপনি একটা টেবিলের নাম চেঞ্জ করতে যাচ্ছেন বা ভিতরে কোনো ডাটা রিনেম করতে যাচ্ছেন, এই ব্যাপারগুলা। আর ওইটা অনেকটা এই যে এই এসকিউএল যেটা, এই ল্যাঙ্গুয়েজটা দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে? এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ক্রিয়েট টেবিল, তারপরে হচ্ছে গিয়ে আপনার টেবিলের নাম, ঠিক আছে? তো আমাদের এই কোর্সে আপনাদের এরকম কোড দেবে না, জাস্ট একটা ধারণা রাখার জন্য এরকম আর বলা আছে, ঠিক আছে? তো আমরা অনুশীলনীতে গেলে দেখবো যে কি টাইপের কোশ্চেন আপনাদের দেয়। তো আপাতত এইটুকু আমরা জানি যে ডিডিএল এর মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে গিয়ে আপনার ডেটাবেস ল্যাঙ্গুয়েজ দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ডিডিএল আর ডিএমএল। এখন ডিডিএল এর মধ্যে কি কি স্টেটমেন্ট আছে আর ডিএমএল এর মধ্যে কি কি স্টেটমেন্ট আছে, অর্থাৎ এটার সংজ্ঞা এবং হচ্ছে গিয়ে কি কি স্টেটমেন্ট আছে, এবং এই যে ক্রিয়েট স্টেটমেন্ট দিয়ে কি কাজ হয়, ড্রপ স্টেটমেন্ট দিয়ে কি কাজ হয়, এগুলা এক লাইন করে লিখে দিতে হয়, তাহলে দেখা গেলো 5 নম্বরের কোশ্চেন না ফুল মার্ক পাওয়া যায়। তারপরে হচ্ছে ডিএমএল যেটা, ঠিক আছে, অর্থাৎ ডেটাবেস কোয়েরি বা আপডেট অপারেশন করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে এই যে দেখেন এই স্টেটমেন্টগুলো দেখলে বোঝা যাচ্ছে যে সিলেক্ট করতে হবে, অর্থাৎ
আমি একটা টেবিলে অর্থাৎ ধরেন আমার ডেটাবেজ 2-3টা ডেটাবেজ আছে। এখন আমি হচ্ছে গিয়ে একটা স্কুলের ডেটাবেজে আমি হচ্ছে কিছু আপডেট করতে চাই বা কিছু একটা করতে চাই। তো সেক্ষেত্রে আমার তো ওই ডেটাবেসটা সিলেক্ট করতে হবে, তাই না? তো এটাই কাজ করলো। ইনসার্ট মানে তো বুঝতেছেন যে কোনো একটা ডেটা প্রবেশ করাবে। আপডেট হচ্ছে ওই ডেটাটা হচ্ছে আগের যে তথ্য ছিল ওইটা চেঞ্জ করে আরেকটা তথ্য দিবে। এরকম কিছু। তারপর ডিলেট এরকম মানে এই পুরো যে ব্যাপারগুলো এটা একটু আপনারা দেখেন। এমন না যে এইগুলা যে কয়টা আছে সবই দিতে হবে এরকম না। আপনারা যেমন এখানে পরিচিত আমাদের যে কয়টা আছে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, মার্জ এটা দিতে পারেন। এগুলো দিলে পারে এনাফ, ঠিক আছে? আচ্ছা এখন এই যে এখানে জাস্ট একটু করে দেখাইছে যে ক্রিয়েট স্টেটমেন্টের হচ্ছে কি সিনট্যাক্স অর্থাৎ লেখার নিয়ম কি সেটা হচ্ছে কি এই যে এটা কেস সেনসিটিভ এই যে এটা বড় হাতের লিখতে হয় ক্রিয়েট টেবিল, ঠিক আছে? এটা বড় হাতের লিখতে হয় এবং টেবিলের নাম যেটা এটা আপনার টেবিলের নাম আপনার ইচ্ছা মতো দিবেন। দেখা গেল যে স্টুডেন্ট টেবিলের বানাচ্ছেন আপনি এটা স্টুডেন্টের নাম দিবেন। তারপরে ওখানে হচ্ছে কি কলাম কি কি কলাম থাকবে অর্থাৎ একটা টেবিলের মধ্যে তো অনেকগুলা কলাম থাকতে পারে যেমন ওইটা বললাম রোল তারপর নাম ওই রকম আর কি। এই যে যেমন দেখেন এই যে এইটা টেবিলটা দেখতে অনেকটা এই যে এইরকম হয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক একটা কলাম থাকে, এক একটা কলাম থাকে এবং হচ্ছে গিয়ে এর আবার রো থাকে, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে গিয়ে পিএইচপি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের কাজ কেউ করছেন কিনা জানি না ওই সময় হচ্ছে গিয়ে আপনার লোকাল সার্ভারে আমরা কাজ করি, ঠিক আছে? তো ওই সময় আমরা ডেটাবেস ক্রিয়েট করা লাগে এবং ডাটাগুলা হচ্ছে যেমন ওই যে সহজ উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা ধরেন ফেসবুকে আমরা লগ ইন করি না, লগ ইন করার জন্য হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া থাকে। তো ওইখানে ইউজার অ্যাডমিনের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড মানে আগে সিলেক্ট করা লাগে, তৈরি করা লাগে, ঠিক আছে? ওরা আগে দিয়ে দেয়, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো ওইটা টেবিলে সেভ হয়, ঠিক আছে? যেমন অ্যাডমিন ইউজার আইডি, অ্যাডমিন পাসওয়ার্ড এরকম কলামে ওয়াইজ তারপরে আপনার ইচ্ছা করলে অ্যাডমিন 3-4টা বা অনেকগুলা দিতে পারেন। ওইগুলা ডিটেলসে মানে আমাদের কোর্সে অত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা জাস্ট একটু ধারণা রাখলাম যে ডেটাবেস টেবিল কেমন দেখতে হয়, ঠিক আছে? যেগুলো বললাম যে ডিলেট স্টেটমেন্ট কিভাবে কাজ করে এখানে আছে আপনারা জাস্ট একটু দেখে রাখেন। খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু ধারণা থাকলো যে এইভাবে কাজ করে। এই যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, ঠিক আছে? তো এটা তো মুখস্থ টাইপের কোশ্চেন কি কি কাজ করে এখানে লেখা আছে এগুলা হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলবেন।
এই যে যে এইটা যে কোশ্চেনটা এটা হচ্ছে কি ওই যে যেটা বললাম যে ডিএল এর মধ্যে কি আছে ক্রিয়েট স্টেটমেন্ট ড্রপ স্টেটমেন্ট অল্টার রিনেম আবার ডিএমএল এর মধ্যে সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলেট এই যে যে ব্যাপারগুলো আছে এগুলা এখানে বাংলা ভাষায় লেখা আছে ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পড়তে হবে সাথে এটাও। আচ্ছা, আমরা যেটার কথা বলতেছিলাম যে হচ্ছে ইআরডি ডায়াগ্রাম যেটা ঠিক আছে, এটা আমরা কিভাবে তৈরি করে এটা হচ্ছে আগামী ক্লাসে দেখব, কিন্তু ইআরডি ডায়াগ্রাম তৈরি করার জন্য কি কি সম্পর্কে আমাদের বেসিক ধারণা দরকার এটা আমরা আজকে দেখব ঠিক আছে। তো এটা মূলত কি কাজে লাগে এটা একটা কোশ্চেন হতে পারে যে ইআরডি ডায়াগ্রামের কাজ কি। তো একটা ধরেন ইউনিভার্সিটির কথাই ভাবেন বা বড় একটা কোম্পানির কথা ভাবেন, ধরেন প্রাণ আর এফএল এই টাইপের বড় বড় কোম্পানি, ওরা চাচ্ছে যে আমার পুরো কোম্পানির সিস্টেমটা অনলাইন ভিত্তিক হোক এবং ওদের যত কাস্টমার আছে বা ওদের যত কর্মকর্তা বা কর্মচারী আছে স্যালারি কত পায় বা মানে যাবতীয় খরচ বা ইনকাম সবকিছুর জন্য ওরা হচ্ছে কি একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম করতে চায় ঠিক আছে। তো যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, জাস্ট আমি গেলাম আর টেবিল ক্রিয়েট করা শুরু করলাম, ব্যাপারটা তো এরকম না। অর্থাৎ আমাদের একটা খসড়া তৈরি করা লাগবে যে এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করবে। অর্থাৎ ইউজার এবং অ্যাডমিন যেটা এই দুইটার মধ্যে পার্থক্য তো থাকা লাগবে তাই না। অর্থাৎ আমি ইউজারকে সব অ্যাক্সেস তো দিব না, একটা ডেটাবেজের বা একটা কোম্পানির সব অ্যাক্সেস জানার বা সব তথ্য জানার অধিকার তো ইউজারের থাকবে না। অর্থাৎ আমি ইউজারকে যতটুকু জানতে দিতে চাই ওইটুকুই হচ্ছে ইউজার জানবে। আর যে অ্যাডমিন সে তো অল ইন অল, সে সবকিছু কন্ট্রোল করতে পারবে, সবকিছু দেখতে পারবে, সবকিছু কন্ট্রোল করতে পারবে। তো এই যে ব্যাপারগুলা, অর্থাৎ একটা কাস্টমার একটা ডাটাবেজের কোন অংশটুকু দেখতে পারবে এবং কতটুকু কাজ করতে পারবে, এবং একটা অ্যাডমিন তার আন্ডারে কতগুলো জিনিস সে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ পুরো ডেটাবেজের কি কি কয়টা সেক্টর থাকবে বা কি কি হবে, কয়টা টেবিল ক্রিয়েট করতে হবে, এই পুরো ব্যাপার জানার জন্য ওই যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন ফ্লো চার্ট করছিলাম না, তো ডেটাবেজের এইরকম একটা ধারণা নেওয়ার জন্য আমার হচ্ছে ইআরডি ডায়াগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে। তো এর জন্য এই যে ইআরডি ডায়াগ্রাম দেখতে অনেকটা এই যে এইরকম হয় ঠিক আছে। যেমন সহজ বাংলা ভাষায় যদি বলতে চাই যে ধরেন একটা অফিসে কতজন এমপ্লয়ি আছে এটা জানার জন্য এরকম, আমি জাস্ট কোনটা কি এটা পরে দেখাচ্ছি। দেখেন একটা এমপ্লয়ির জন্য একটা বক্স থাকবে এবং এই এর এগেনস্টে কি কি তথ্য থাকবে, তার নাম থাকবে, তারপরে হচ্ছে হয়তো আইডি নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট সিটি, এই সবগুলো জানা যাবে। এরপরে আরেকটা টেবিল থাকতে পারে যে সে কোন ডিপার্টমেন্টে জব করে এবং তার স্যালারি কত ঠিক আছে। এই যে পুরো ব্যাপারটা মানে এইটা হচ্ছে একটা একটার সাথে সম্পর্কিত, কোনটা কোনটার সাথে কানেক্ট থাকবে, কোন টেবিলে কি কি থাকবে, এটা পুরো ব্যাপারটা আপনার হচ্ছে গিয়ে এই ইআরডি ডায়াগ্রামের সাথে মানে এর মাধ্যমে মানে প্রকাশ করা যায়। এখন আসি হচ্ছে এখানে বলতেছে এনটিটি। কারণ এনটিটি হচ্ছে গিয়ে ডেটা মোজের মধ্যে একটি টেবিল। ধরেন সহজ বাংলা বলতে গেলে যে এনটিটি বলতে বোঝাচ্ছে ডেটাবেজের মধ্যে একটি টেবিল। ডেটাবেজে যদি দুইটা টেবিল থাকে তাহলে আমরা ধরে নেব যে দুইটা এনটিটি আছে ঠিক আছে। ডেটাবেজ মানে এনটিটিকে ডিসক্রাইব করার জন্য আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করি। আর আপনার হচ্ছে লজিক্যাল মডেল, মানে এটি হচ্ছে মূলত হচ্ছে লজিক্যাল মডেল, আর ফিজিক্যাল মডেল হচ্ছে টেবিল। এর মানে কি বলতে চাচ্ছি যে আমি লজিক্যালি চিন্তা করতেছি যে এখানে এমপ্লয়ির মধ্যে কি কি আমি ডাটা রাখবো। এখানে তার ফোন নাম্বার, এখানে আরেকটা দিয়ে এরকম একটা ফোন নাম্বার দিতে পারেন, তারপর এরকম দিয়ে হচ্ছে তার জন্ম তারিখ দিতে পারেন। আমি যদি মনে করি যে আমার এই অর্থাৎ জন্ম তারিখটা আমার রাখার দরকার নেই,
ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এটা বাদ দেব। এটা আমি আগে থেকেই ডিসাইড করতে হবে যে আমি কি কি রাখবো, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি কয়টা টেবিল থাকবে, অর্থাৎ একটা এমপ্লয়ির জন্য কয়টা টেবিল থাকবে, একটা একটা এমপ্লয়ির জন্য না, তো মানে পুরো কোম্পানির এমপ্লয়ির জন্য কতগুলো টেবিল থাকবে, সবগুলো হচ্ছে আগে থেকে ডিসাইড করতে হবে। আচ্ছা, আমি যা বলতেছি আপনারা কি সব বুঝতে পারতেছেন নাকি বুঝতেছেন না? জি স্যার, বোঝা যায়, সহজ তো। হ্যাঁ, হ্যাঁ, ইজি টপিক, এটা খুব বেশি একটা মানে কঠিন সাবজেক্ট না আসলে। নর্মালি আমাদের হচ্ছে গিয়ে প্রোগ্রামিংটা একটু কঠিন, তারপরে আপনার আহ, ওই যে আরেকটা সাবজেক্ট আছে না আপনার সার্কিট রিলেটেড, যেটা ওইটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে কিছু, ওইখানে একটু বোঝার আছে। আর নেটওয়ার্কিংও অনেকটা আপনার মুখস্থ টাইপের করতে হবে, কারণ নেটওয়ার্কিং এর জন্য আমরা যে কোডগুলা করি ওইগুলা এখানে আমাদের এই কোর্সে দরকার নেই। যেমন হচ্ছে কি আপনার একটা নেটওয়ার্ক তৈরির জন্য কি কি কমান্ড লিখতে হয়, আপনার নেটওয়ার্ক ডিজাইন কিভাবে করতে হয়, এগুলো সম্পর্কে আমাদের আসলে মানে বেসিকটা শুধু জানাইছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি প্যারা হবে না, তবে দিনের পড়াটা দিনে শেষ করলে পরীক্ষার মধ্যে একটু রিল্যাক্সে থাকতে পারবেন, যেহেতু পরীক্ষার আগে কোনো ছুটি থাকে না। আর যেটা বলতেছিলাম, এই যে 15 তারিখে আপনাদের সি এর উপরে যে পরীক্ষাটা আছে, এখন দেখেন 2 তারিখে, এরপরে ক্লাস হবে হচ্ছে 5 তারিখে, তারপরে আবার 9 তারিখে। তাহলে 9 তারিখে যদি আমরা এই সাবজেক্টটা শেষ করি তাহলে এটা আবার কবে পরীক্ষা দেবেন? আপনারা যে বাধায় রাখলেন, তাহলে কি হইল বলেন? আচ্ছা, এই ইআরডি ডায়াগ্রাম জানার জন্য আমাদের কিছু প্রতীক, যেটার কথা বললাম যে কোনটা কি আর কি বোঝায়, এটা আমাদের কয়েকটা মানে 5-7টা জানলে পারেই হবে। তো কোন প্রতীক কি কাজ করতেছে সেটা আমাদের জানতে হবে। তো এটাই যে আয়তাকার যেটা দেখতেছেন, এটাই যে নিচে লেখা আছে যেটা, সেটা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা এই আয়তাকার এই প্রতীকটা অর্থাৎ এই সিম্বলটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, ঠিক আছে? তো আমি একটু বলে যাই, সেটা হচ্ছে গিয়ে আয়তাকার যে এই যেটা দেখতেছেন, এটা নর্মালি আমরা কোনো একটা টেবিলের নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন এই যে এটা এমপ্লয়ের যেটা আয়তাকার দেখতেছেন, এটা হচ্ছে একটা টেবিলের নাম। ডিপার্টমেন্ট দেখতেছেন, এটা টেবিলের নাম। তো এরকম আমরা জাস্ট কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করে আমি একটু বলে যাচ্ছি, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে গিয়ে এই যে উপবৃত্ত, যেটা ইলিপস, এটা কি কাজে ব্যবহার হয়? সেটা হচ্ছে গিয়ে আপনার টেবিলের হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা কলাম, এটা হচ্ছে গিয়ে ডিসক্রাইব করে এটা, ঠিক আছে? তো এটা জাস্ট একটু শুনে রাখেন, আগামী ক্লাসে এটা কোনটা দিয়ে কি কাজ করতেছে বা কিভাবে ডিসক্রাইব করতেছে এটা আমরা জানতে পারবো, ঠিক আছে? এরপরে হচ্ছে কি এই যে ডবল রেক্টেঙ্গল যেটা, ঠিক আছে, অর্থাৎ ডবল আয়তাকারের ক্ষেত্র, এটা কি কাজ করতেছে? এটা হচ্ছে উইক এন্টিটি, এটা হচ্ছে স্ট্রং এন্টিটি করে, এটা হচ্ছে উইক এন্টিটি প্রকাশ করে, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো একটা এন্টিটি অন্য একটা এন্টিটির উপর ডিপেন্ড হয় তখন হচ্ছে কি এটা আহ, এই সময়ে এই ডবল আয়তাকার যেটা এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তেমন আরেকটা আছে, যেমন এটা এই যে উপবৃত্ত যেটা দেখতেছেন, আরেকটা এই যে দেখেন ডবল উপবৃত্ত একটা আছে, এটা কি হয় তাহলে? এটা হচ্ছে গিয়ে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বলে এটাকে। ধরেন একটা হচ্ছে স্টুডেন্টের একাধিক ফোন নাম্বার থাকতে পারে, তো সেইটা আমরা হচ্ছে গিয়ে প্রকাশ করার জন্য, বা হইতে পারে না যে, যেমন কিছু কিছু জিনিস আছে ইউনিক, যেমন রোল নাম্বার শুধু একজনেরই হবে, ঠিক আছে, এটা ইউনিক। তো এটা প্রাইমারি কি আছে, ফরেন কি আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আপাতত আমরা জাস্ট জানি যে কোনটা কি কাজ করতেছে। তো যেটা ওই যে বললাম যে ফোন নাম্বার একটা স্টুডেন্টের একাধিক থাকতে পারে বা একটা মানুষের একাধিক থাকতে পারে, তো এর জন্য এটা প্রকাশ করার জন্য এটা হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়। এরপরে আছে হচ্ছে গিয়ে উপরে রেখে আসলাম, সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড এটা আমরা হচ্ছে গিয়ে সিতে এটা করছিলাম যে ডিসিশন মেকিং, তাই না? তো এখানে হচ্ছে ডায়মন্ডটা ব্যবহার হবে রিলেশনশিপ ইস্টাবলিশ, অর্থাৎ দুইটা এন্টিটির মাঝে কি রিলেশনশিপ আছে সেটা প্রকাশ করার জন্য এটা ব্যবহার হবে, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে যে ডবল ডায়মন্ড, যেটা এটা উইক রিলেশনশিপ, একই যে অর্থাৎ
যখন একটা এন্টিটি আর একটা এন্টিটির উপর ডিপেন্ড হবে তখন হচ্ছে গিয়ে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর লাইন যেটা সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক করবে, অর্থাৎ এন্টিটি সেটের মধ্যে এটা লিঙ্ক করবে। ডবল লাইন যেটা সেটা হচ্ছে গিয়ে যখন কোনো এন্টিটি অন্য এন্টিটির উপর ডিপেন্ড হবে তখন হচ্ছে ডবল এন্টিটি, ঠিক আছে। তো এই তো এগুলো মোটামুটি জানলে হবে। ও ড্যাশ যেটা এটা হচ্ছে গিয়ে ড্রাইভড অ্যাট্রিবিউটের জন্য। এখন ড্রাইভ অ্যাট্রিবিউট কি? যখন হচ্ছে একটা অ্যাট্রিবিউট এর ভ্যালু অন্য একটা অ্যাট্রিবিউটের ভ্যালুর উপর নির্ভরশীল, ঠিক আছে। তখন যেমন মানে সহজ ভাষায় একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে কি তারিখের উপর বয়স নির্ভর করে, তাই না? যে আপনি হচ্ছে যে তারিখটা দিবেন তার বয়সটা তত হবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। আর 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 কিছু আছে, এগুলো জানলে মোটামুটি আমার এই যে আমার লাস্ট আউটপুট হবে এইটা, এটা হচ্ছে একটা ইআরডি অর্থাৎ ইয়ার ডায়াগ্রাম। এটা আমাদের পূর্ণাঙ্গ এরকম হচ্ছে চিত্র আঁকাইতে হবে। তখন কোন সিম্বল দিয়ে কি প্রকাশ করা হয় এইটা মোটামুটি আমরা আজকে জানলাম, এবং আপনাদের কাজ থাকবে আগামী ক্লাসের আগে এই সিম্বলগুলা কোনটা কোন কাজ করে এটা একদম মুখস্থ করে ফেলা, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম? অর্থাৎ কোন চিহ্ন কোন কাজ করতেছে এটা যদি না জানতে পারেন তাহলে পরে আলটিমেটলি আমি এরকম একটা ডায়াগ্রাম তৈরি করতে পারবো না, ঠিক আছে। স্যার এটা 19টা আছে সিম্বল, 19টা কি করতে হবে? না না না, আমি তো দাগাই দিলাম, এই যে যেগুলো দাগানো আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা জানলে মোটামুটি আমাদের কমপ্লিট হবে 95%। আর 1-2%-এর জন্য যখন যেটা যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা দেখে নিব। আর একটা জিনিস লাগে এই যে ম্যানি টু ম্যানি, আর হচ্ছে গিয়ে 1 to 1, আর কি আছে ম্যানি টু 1, এই 3টা জিনিস লাগে, এটা আমরা পরে দেখব, ঠিক আছে। আপাতত আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো দাগাই দিলাম এগুলো জানলে মোটামুটি আমরা 95% প্রবলেম সলভ করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তাহলে আপনাদের পড়া থাকবে হচ্ছে মেনলি হোমওয়ার্ক বলেন বা পড়া যেটা সেটা হচ্ছে কি 3 নাম্বার অধ্যায়ের ইআরডির যে সিম্বল আছে কোনটা দিয়ে কি প্রকাশ করে এটা হচ্ছে আগামী ক্লাসের আগে শেষ করে আসবেন বা জেনে আসবেন, মুখস্থ যেন থাকে, ঠিক আছে। তারপরে আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে কি আমরা ইআরডি ডায়াগ্রাম তৈরি করব এবং কয়েকটা উদাহরণ করব, অর্থাৎ কোশ্চিন কেমন হইতে পারে, কোশ্চিন কেমন দিলে কি অ্যান্সার করব, এগুলো হচ্ছে কি আগামী ক্লাসে আমরা এটা দেখব। বোঝা গেছে? জি বুঝতে পারছি। তো আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চিন আছে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে এরকম যদি কেউ থাকেন বলতে পারেন। ইজি না ওভারঅল? অর্থাৎ থিওরিটা একটু বেশি আছে আর বোঝার জিনিস একটু কম এই ডেটাবেজে, জি আপাতত যতটুকু আমরা দেখলাম। থিওরিতে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নিজে মানে এই আপনার পরীক্ষায় যে প্রিভিয়াস কোশ্চেন যদি থাকে তাহলে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন আপনার এই বইয়ের একদম শেষে দেওয়া আছে। থাকতে পারে দিছে এটা প্রথম সেমিস্টারের বইয়ে কি ছিল? ওইটাতে ছিল না, কিন্তু এটাতে দেখছি ওই চ্যাপ্টারের শেষে আছে একদম, মানে প্রতিটা চ্যাপ্টারের শেষে আছে। এটা কি ব্যবহারিকের পরে না কোথায় আছে? ব্যবহারিক না, এই যে যেমন আপনারে বলি, যে চ্যাপ্টারটা করতেছে ওই চ্যাপ্টারটার শেষে আছে, পরবর্তী চ্যাপ্টার শুরু হওয়ার আগে। কত নাম্বার আমি পেজে আছে ওটাই বলেন তো? দেখলাম। আচ্ছা এই প্রশ্ন, এটা দেখি কত নম্বর পেজ আছে। এটা আপনার আছে 501
এক পৃষ্ঠায় আছে, দেখেন এক পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠায় সবগুলো সালের প্রশ্ন আছে 2025 সালের উত্তর। এই যে এইটা সম্ভবত, তাই তো প্রশ্নাবলী। জি জি, 501 থেকে 4। এটা কি গত সেমিস্টারের অর্থাৎ লাস্ট যে পরীক্ষা হয়েছে সেটা কি আছে এখানে? হ্যাঁ এটা আছে, লাস্ট তো হয়েছিল আপনার 25 সালের মে মাসে, সেটাও আছে। আচ্ছা, তাহলে তো আপনাদের জন্য ইজি হইলো। প্রশ্ন দেখবেন এবং প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাবেন। আহ, তাহলে বুঝতে পারবেন যে এইটা মূলত হচ্ছে গিয়ে থিওরি রিলেটেড সাবজেক্ট নাকি আমাদের ম্যাথ রিলেটেড সাবজেক্ট, বা বোঝার কেমন কি ব্যাপারগুলো আছে। এটা তো থিওরি, পুরোটাই থিওরি দেখতেছে, ম্যাথ টাইপের তো দেখছে না। হ্যাঁ, তো তাহলে পরে আমার যেটুকু বলার সেটা হচ্ছে গিয়ে আজকে যতটুকু শেষ হয়েছে 2টা অধ্যায়ের যে কোশ্চেনগুলা ছিল এগুলা আজকে অর্থাৎ নেক্সট ক্লাসের আগে আপনারা শেষ করে ফেলবেন, কারণ সময় পাবেন না কিন্তু। এটা নভেম্বর মাস চলতেছে, ডিসেম্বর মাস ধরতে গেলে আর 1 মাস আছে ধরেন। তো আবার তো এই মাসে কোন তারিখে পরীক্ষা দেবে ডিসেম্বরে সেটা তো বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই দিনের পর দিনে শেষ করে ফেলবেন, তাহলে পরীক্ষার আগে কোনো ঝামেলা হবে না আশা করা যায়। তো আজকে তাহলে এই পর্যন্তই, আগামী বুধবারে তাহলে আবার দেখা হচ্ছে। আর 15 তারিখে কিন্তু সি এর উপর পরীক্ষা, এইটুকুর মানে এর মধ্যে কিন্তু শেষ করে ফেলেন, ডেট কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? 15 তারিখেই সি এর উপর পরীক্ষা হবে। আর হচ্ছে আপনারা সবাই ডিসিশন নিয়েন যে যেহেতু মূলত 9 তারিখে আশা করতেছি, 9 তারিখে না হলেও 12 তারিখে আপনার এই সাবজেক্টটা শেষ হবে, আশা করতেছি 9 তারিখেই হবে। তখন এই পরীক্ষাটা আবার কবে দিবেন এটা একটু ঠিক করে রাখেন, ঠিক আছে? মনে মনে সবাই একটু ভাইবেন, নেক্সট ক্লাসে বললেন যে কবে শেষ হবে, মানে পরীক্ষা দিবেন আর কি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।